বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ আমরা যেসব দাবি দেওয়া উত্থাপন করেছি সেই বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী তথা সরকারের গুরুত্ব করার জন্য আজকে আমি আপনাদেরকে ডেকেছি এবং আপনাদের সঙ্গে আজকে আমি মত বিনিময় করব। আমাদের মূল দাবি হচ্ছে সিলেট ঢাকা এই মহাসড়ক আজকে প্রায় 17 থেকে 18 বছর এই রাস্তা 4 লাইন 6 লাইন এইসব শুনতে শুনতে বিগত উন্নয়নের মহাসড়কে আমরা অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা রাস্তা অথবা 6 লাইনের রাস্তা ইতিমধ্যে সম্পন্ন হবে, কিন্তু আমরা দেখলাম হওয়া তো দূরের কথা, এটা নিয়ে নানান ধরনের টানবাহানা চলছে। কখনো জমি অধিগ্রহণ, কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো ডিজাইন পরিবর্তনের ব্যাপার নিয়ে এইসব করতে হতে এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে। আমরা বিগত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান যে 2 লাইনের যে রাস্তাটা করেছিলেন, আমার মনে হয় আপনারাও সবাই অবগত আছেন। সেই 2 লাইনের রাস্তা দিয়ে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সিলেট আসতে পেরেছি, সিলেট থেকে ঢাকায় যেতে পেরেছি। কিন্তু বর্তমানে সিলেট ঢাকা, ঢাকা সিলেট যেতে গেলে কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আমরা বারবার একটা বড় রাস্তা করতে গেলে, এই ধরনের হাইওয়ে রাস্তা করতে গেলে আমরা দেখেছি একটা কালভার্ট করলে একটা বাইপাস একটা সড়ক রাখা হয়। আমার প্রশ্ন হলো যে সিলেটে ঢাকা সিলেট যে অরিজিনাল যে রাস্তার সড়কটা ছিল সেটা যদি যুগ উপযোগী করে মেনটেনেন্স করে রাখা হতো তাহলে আমাদের আজকের এই দুরবস্থা হতো না। ওনাদের এক্সটেনশন যেটা, এটা পরে ধারাবাহিকভাবে করলেও কোনো অসুবিধা হতো, আমাদের একটা যোগাযোগের ব্যবস্থাটা থাকতো। কিন্তু এটা ওনারা কেন যে করতেছেন না তা আমরা জানি না। তাই আমরা আগামী 12 তারিখ আমাদের যোগাযোগ ব্যবস্থার এই পরিণতি হওয়ার কারণে শুধু যে আমরা 15 ঘন্টা যাওয়া আসা নিয়ে এটা নয়, এটাতে অর্থনৈতিকভাবেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে এই যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, এর জন্য পরিবহনের যে ক্যারিং চার্জ এটা 2 গুণ 3 গুণ হয়ে যাওয়াতে আমাদের যে দ্রব্যমূল্য, যেটা আমাদের শাক সবজি মাছ তরকারি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমাদের এই ঘটনার পরে আমরা সেদিন দেখলাম যোগাযোগ উপদেষ্টা নিজেই ব্রাহ্মণবাড়িয়া এসে উনি আর গাড়ি নিয়ে যেতে পারেন না, শেষে উনি মোটরসাইকেলে চলে গেছেন। আমরা আশা করেছিলাম যে ওই দিন গিয়েই তিনি একটি ঘোষণা, অন্ততপক্ষে সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে উনি একটা আমাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। দ্বিতীয়ত হচ্ছে রেল লাইন যোগাযোগের এই আমি ক্রমান্বয়ে বলছি, ঢাকা সড়ক এটা একটা যেমন আর অল্টারনেটিভ কোনো রাস্তা না থাকায় আমাদের যেতে হয় কিসে, রেলওয়ে। এই রেলওয়ে বাংলাদেশের সব অঞ্চলে রেলওয়ের আমূল পরিবর্তন করা হলেও সিলেটের সেই ব্রিটিশ আমলের যে রেল লাইন, সেই রেল লাইনের অনেকগুলো ব্রিজ প্রায় আপনারা দেখেন সড়ক রেল লাইনচ্যুত হয় এবং অ্যাক্সিডেন্ট অব্যাহত হয়। এটার পরেও আমাদের
মন্ত্রণালয় রেল লাইন সংস্কার তো দূরের কথা, সিলেটের জন্য নতুন একটা রেল লাইনের সিদ্ধান্ত দেওয়ার পর এটা আমাদেরকে বাদ দিয়ে অন্য অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কেন আমাদের থেকে আপনারা বঞ্চিত করবেন? এবং এখন এরপরে রেলওয়ের আরেকটা দুরবস্থা হলো যে টিকিট, আমরা বলা হচ্ছে ডিজিটাল টিকিট, ডিজিটালি যেভাবে এই টিকিটটাকে মানে যখনই আমরা কল করলাম তখনই বলা হয় যে টিকিট সেল হয়ে গেছে। এটা একটা কালোবাজারি গ্রুপ আছে যারা আগেই টিকিট সেলার দেখায়, এরপরে দেখা যায় আমাদেরকে অনুসন্ধান করলে এটার সুরাহা হইতো, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা দেখে না। আমরা জানতে চাই যে আমাদের এই যে প্রশাসনিক এই সিদ্ধান্তগুলা নিশ্চয়ই সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যার যার দায়িত্ব সেটা পালন করা উচিত। এবার আসেন, রেল লাইন তো শেষ হলো, আমরা আরেকটি বাহন যেখানে আমরা বিমানে যোগাযোগ যেত, সেই বিমানে দেখা যায় যে কুরবানির গরুহাটের গরুর দাম যেভাবে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা হয়, আমাদের বিমান এয়ার এস্টা, ইউএস বাংলা, নব এয়ার, যাটাই বলি, বাংলাদেশ বিমান সকালে এক রেট, দুপুরে আরেক রেট, বিকালে আরেক রেট, এবং হইতে হইতে একই টিকিটের রেট 14,000 থেকে 16,000 পর্যন্ত চলে যায় মাঝে মাঝে। এই যে বৈষম্য, এই বৈষম্য বাংলাদেশের ঢাকা, চিটাগাং, ঢাকা, রাজশাহী, ঢাকা, সৈয়দপুর এই ক্ষেত্রে তো হচ্ছে না। এবং ঢাকা সিলেটের আমাদের ফ্লাইট জয়টাই দিচ্ছেন, প্রত্যেকটা ফ্লাইটে তারা ফুলফিল, মানে প্যাসেঞ্জার একদম ফুল থাকে। আমাদের আরেকটা রুট যেটা ঢাকা থেকে শরীয়তপুর যতটা ফ্লাইট যায়, সিলেট থেকে ঢাকায় অতটা ফ্লাইট আমাদের আসে না। অতএব এবং বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের চিটাগাং যাওয়ার প্রয়োজন, চিটাগাংয়ে ঢাকা চিটাগাং রুটে আমাদের বিমান চালু হওয়া দরকার। আসে যারা সিলেট ট্যুরিজম শেষ করে কক্সবাজারে গেল, এটা দেশের জন্য তো অর্থনীতি ভালো। তো সিলেট, আমাদের দাবি হলো সিলেট চিটাগাং, সিলেট ঢাকা রুটে বিমান অধিক বা অন্যান্য বিমানের ফ্লাইট চালু করা, এবং বিমানের টিকিটের ব্যাপারে লুকোচুরি না করে ফিক্স একটা কর্তৃপক্ষ, যেহেতু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচলের উপদেষ্টা আছেন, যেখানে আমরা আমন্ত্রণ করবো আপনারা এটা নিয়ে বসে একটা সর্ট আউট করা দরকার, যে কত টাকা আপনারা সেল দিবেন। সেটা এখন ইচ্ছা মতো প্লেনের ফ্লাকচুয়েট করাটা সাধারণ জনগণের কাছে একটা অস্বাভাবিক হয়ে পড়েছে। মানে আমরা নিরুপায় কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়, হায়ার সেন্টারে নিতে গেলে 10-15 ঘন্টা সময়ের ব্যবধানে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এই অবনতির কারণে এখন আমাদের দেওয়াল পিঠে থেকে গেছে। পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপর্যয় আছে। আমি একটা পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি। যেমন সিলেটের খনিজ সম্পদ, বালু এবং পাথর, বালু এবং 125টি বাগানে উৎপাদিত চা, বিশাল জলভূমি, মাছ, পচনশীল দ্রব্য, সরকারি বেসরকারি কারখানা এবং ওই যে লাভার সিমেন্টের এই পণ্যগুলো তো আমরা যাওয়ার জাতীয় রাজস্ব ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে। সেই পণ্যগুলো তো যেতে পারতেছে, এবং এটার মানে এই ক্ষতিটা তো দেশের রাষ্ট্রের হচ্ছে, সরকারের হচ্ছে। চালু আমার মনে হয় রাস্তাটার জন্য এটা
তৃতীয় যে জিনিসটা হচ্ছে আমাদের যে সিলেট বিগত 2022 সালের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় তা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 5টি বিভাগে যদি একই প্রজেক্টের আওতায় 5টি বিভাগের সঙ্গে সিলেট বিভাগও ছিল, কিন্তু 4টি বিভাগের প্রজেক্ট পাস হয়ে কাজ সমাপ্তির পথে। আর সিলেট বিভাগের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি এটা খবর পাওয়ার পরে কপিটা নিয়ে তাড়াহুড়া করে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে এখন এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্ল্যানিং সেকশনের উপসচিবের পর্যন্ত গিয়েছে। কিন্তু এটা হয়ে গেছে আজকে 5 থেকে 7 দিন। এটা ইমিডিয়েট চলে গেলে এটা যদি আমাদের প্ল্যানিং পরিকল্পনা মন্ত্রণালয় যেত, তাহলে এই একনেকে হয়তো সেটা ওঠার সুযোগ থাকতো। এটা হলে পরে সারা সিলেট বিভাগে যতটা উপজেলার সঙ্গে, আপনারা দেখেন সিলেট বিভাগে এমন কোনো উপজেলা নাই যে উপজেলার রাস্তাটা ভালো। বিগত 17-18 বছরে অনেক কোনো রাস্তাঘাটের কাজ আপনি দেখেন কোনো একটা উপজেলায় সড়কের সঙ্গে, উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগ ভালো না, উপজেলার সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা ভালো না। কেন? এটা 5টা বিভাগের মধ্যে 4টি বিভাগ কমপ্লিট হয়ে যায়, আর 5টা সিলেট বিভাগের এটা কি হলো এখন পর্যন্ত বারবার বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে 20 আশ্বিন মানে 5 অক্টোবর যে বরাদ্দ, সাধারণ বরাদ্দ যেটা দেওয়া হয় প্রতি বছরে, সেই সাধারণ বরাদ্দে সিলেট হচ্ছে সর্বনিম্ন। আপনারা দেখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পেয়েছে 13 কোটি সামথিং, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12 কোটি সামথিং, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20 কোটি সামথিং, খুলনা সিটি কর্পোরেশন 5 কোটি সামথিং, রাজশাহী সিটি কর্পোরেশন 5 কোটি সামথিং, 5 কোটি সামথিং, সিলেট সিটি কর্পোরেশন 3 কোটি, এরপরে রংপুর সিটি কর্পোরেশন 5 কোটি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5 কোটি সামথিং। এই সিলেট কি বাংলাদেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটির ইম্পর্টেন্ট এবং পর্যটন নগরী এই সিলেট, এইটাতে জনসংখ্যার দিক থেকে রাজশাহী থেকে সিলেটে বেশি। আমরা রাজশাহীকে দিয়েছেন বা চিটাং অন্যান্য দিয়েছেন, তাতে আমরা বেজার না, কিন্তু এই ডিভিশনের এই সিটি কর্পোরেশনকে কেন এই ধরনের তফাৎ রাখা হলো? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে লেখালেখি করেন, সিলেটে ভূমিকম্প জোন, ভূমিকম্প জোনের জন্য বলা হয়েছে যাতে ডিপ টিউবওয়েলকে নিরুৎসাহিত করার জন্য, যাতে বোরিং না হয়। এখন ডে বাই ডে বোরিং করতে করতে এমনভাবে সমস্ত শহর যে কোনো সময় যদি আল্লাহ না করুক আর্থকুইক হয়, এই বিপর্যয় যেটা আসবে সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমাদের প্রখ্যাত প্রকৌশলী প্রফেসর জামিল রাজা সাহেব আমাদেরকে অ্যাডভাইস করে দিয়ে গেছেন। তিনি আমার সময় ওনাকে আমরা প্রধান উপদেষ্টা নিয়েছিলাম, তিনি অ্যাডভাইস করে গিয়েছিলেন যে সারফেস ওয়াটার থেকে নেওয়া হোক, বোরিং করে পানি যাতে না করা হয়, এটা নিরুৎসাহিত করার জন্য। আমরা অনেক অ্যাসেসমেন্ট করে ট্যাঙ্গের খালকে বেছে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা সব কিছু নিয়ে ফাইনাল করে সব যখন সব একটু হয়ে গেল, আজ থেকে 7-8 বছর আগের কথা বলতেছি,
সেটা মন্ত্রণালয়ে ফাইনাল হওয়ার সময় যখন এক থেকে পাস করবে তখন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী লিখে দিলেন এটা ওয়াসা হলে পরে করা হবে। আমাদেরকে ওয়াসা, সিলেটে ওয়াসা স্থাপিত হয়েছে বলে একটা আপনারা নিউজ করেছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন ডাক্তার প্রফেসর হাফিজ সাহেব। এই চেয়ারম্যান পর্যন্তই শেষ, এই ফাইল এই অবস্থায় থেকেছে। তখন আমাদের এটা খরচ দেওয়া হয়েছিল 5,000 সামথিং, কিন্তু একটা ট্রিটমেন্ট প্ল্যান মানে কমপ্লিট করতে গেলে 5 থেকে 7 বছর প্রয়োজন। জমি অধিগ্রহণের বিষয় আছে অনেকে। তখন যা প্রসেস করে যেটা ফাইনাল করা হলো, এই সিদ্ধান্তের কারণে আমাদের এটা আর হলো না। এখন সিলেটে 27টা ওয়ার্ডের পরিবর্তে এখন 42টা ওয়ার্ড নেওয়া হয়েছে। জনসংখ্যা এখন 12 লক্ষর কাছাকাছি। এই ক্ষেত্রে পানির সমস্যা দিন দিন মানুষের প্রয়োজন। সেখানে আপনারা দেখতেছেন যে পানির সংকট সব সময়, এর মানে আয়রন সিলেটে বেশি। আপনি বিশুদ্ধ খাবার পানি আমরা সার্ভিস দিতে পারতেছি না। এইটারে আবার রিভাইজ করার জন্য আমি সেদিন আবার এদেরকে বলে দরখাস্ত দিলাম, এটা যেটা হয়েছে এটাকেই প্রসেস করে আবার শুরু করা হোক। এটা শুরু করলেও বা এটা কমপ্লিট করতে আরো 5-7 বছর লাগবে। কিন্তু এই যে খরার সময়, যদি এখন ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, খরার সময় চেঞ্জ হয়ে গেলে আমরা কিন্তু পানির সংকট, পেট্রোলের দাম থেকে পানির দাম সিলেটে বেশি হবে। এই অবস্থা থেকে আমাদের দেখার কেউ নেই। এটা ওই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পেন্ডিং অবস্থায় আছে। আরেকটা প্রজেক্ট সিলেট সিটি কর্পোরেশনের ছিল, যেটা জলবদ্ধতা নিরসনের জন্য। এখন ঠিকাদারদেরকে আমরা কাজ করে নিয়ে ফেলছি, কিন্তু জলবদ্ধতার ফান্ড এবং ওইটা রিভাইজ কমিটি, ওইটা এখন পর্যন্ত এই সচিব মহোদয়ের দপ্তরেই পড়ে আছে। মানে এটা যদি পাস না হয় তাহলে এই যে এক্সটেনশন সিটি যেটা হয়েছে নতুন, এই সিটিগুলোর তো কোনো বেনিফিট পাওয়া যাবে। অথচ তাদের কাছ থেকে কিন্তু ট্যাক্স তোলা আরম্ভ হয়ে গেছে। তাদের পারমিশন নিতে, আপনার বাড়ি বানাতে গেলে পারমিশনের ফিস নেওয়া হচ্ছে। তারা সরকারকে সরকারের সমস্ত রাজস্ব দিচ্ছেন, কিন্তু তারা সাধারণ যে সেবা যেটা পাওয়ার সেটা পাচ্ছেন না। এটা হলো আপনার এক্সটেনশন। এবার আসুন, এইভাবে মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে দুটো বিষয়, একটা হচ্ছে লোডশেডিং এর কারণে তো আমাদের বড় ক্ষতি হইতেছে, আর একটা হচ্ছে এই লোডশেডিং যখন যে এলাকায় হয়ে থাকে ওই এলাকার যে পাম্প প্রোডাকশন টিউবওয়েল যেটা পানি উৎপাদন করে সেটা তখন বন্ধ হয়ে যায়। যখন বিদ্যুৎ চালু হয় তখন এটাকে চালু করতে 2 ঘন্টা সময় লাগে। তাহলে মানুষ ততক্ষণে কিন্তু পানি পায় না, তখন মানুষ ক্ষিপ্ত হয়। আমার কথা হলো, আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি আর আমাদের কত মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেই ক্ষেত্রে দূরের কথা, যেটুকু পাই সেটার মধ্যে আবার লোডশেডিং করে নেওয়া হচ্ছে। এই অঞ্চলে আমরা গ্যাস আমাদের অঞ্চল থেকে উৎপাদন করা হয়, ন্যাশনাল গ্রিডে যাক, অসুবিধা নাই, এটা তো জাতীয় পর্যায়ে যাবেই। কিন্তু আমাদের বাসা বাড়িতে গ্যাস লাইন তো ওনারা বন্ধ করে দিলেন আইন করে, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের জন্য, শিল্পপতিদের জন্য। আচ্ছা, দেশে শিল্প কারখানা বৃদ্ধি হলে আমাদের কর্মসংস্থান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কত সেফটি গ্যাস ব্যবহার হবে যদি আমাদের হাউস দেওয়া হয়? অত্যন্ত অল্প। এবং এটা সব জায়গায় আছে, যেখানে যে জিনিস খনিজ পাওয়া যায় সেখানে এলাকার জন্য একটা প্রায়োরিটি দেওয়া হয়। ওই আমাদের তো দেওয়া হচ্ছে না। এখান থেকে যে কোটি কোটি টাকার তেল, গ্যাস এগুলা যে আপনার লরি করে যাবে, আপনার তো যেটা নিতে যাচ্ছেন ওইটাও তো আপনারা
রাস্তা ঠিক না হলে এগুলা যেতে পারে, এটাও তো ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমাদের তো এটাতে কোনো রয়্যালিটি, আমাদের অন্যান্য দেশে কিন্তু যেখানে এটা তার এলাকার ডেভেলপমেন্টের জন্য রয়্যালিটি দেয় বিভিন্ন স্থানীয় সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট, সেটাও তো আমরা পাচ্ছি না। আমাদের সঙ্গে চিটাগাংয়ের যে যোগসূত্র, যেটা আমাদের একটা রোড হইলে আমরা সব জেলায় যেতে পারি, ঢাকা সিলেটে। রেলে আমাদের যদি যে সুবিধা আছে সেই সুবিধাটা যদি হইতো, এবং প্লেনের সুবিধাটা হইলো চিটাগাংয়ের সঙ্গে যদি আমাদের, তাহলে আমাদের বাণিজ্য ক্ষেত্রেও আমাদের অনেক উপকৃত। এই সব মিলিয়ে আমার আপনাদের সামনে উপস্থাপন প্রধান উপদেষ্টা আজকে 1 বছরের উপর হয়ে গেল। এদেশের যে কোনো সরকার প্রধান হইলে অন্তত একবার হইলেও পুণ্যভূমি হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করেন। কিন্তু এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একদিনের জন্য সিলেটে আসে না। আমি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে, আমরা কি অবস্থায় আছি, প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন, তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত কি উচিত না। আমাদের যোগাযোগ উপদেষ্টা তিনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ফিরে গেলেন, তাহলে একটু কষ্ট করে, জনগণ তো আমরা 15 ঘন্টায় যাই, আপনার তো পুলিশ আছে, সব ধরনের সবকিছু আছে, দয়া করে আপনি আপনার আরো উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন, বিমানে না আসে দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দ, আমি আপনাকেও দাওয়াত করতেছি, আপনাদের টিমকে নিয়ে আসেন। আসলে তাহলে আমাদের যে দাবিগুলা, এটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা আপনারা বলবেন। বিদ্যুতের উপদেষ্টাকে মহোদয়কে বলবো, কেন আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাবো না, এ বিষয়ে ওনাদের শরণাপন্ন, আপনারা আসেন, দেখে যান। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমরা নলমেল করছে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং আমরা এই বৃহত্তর সিলেটে, আমাদের সিলেট অঞ্চলে চাকরির সুবাদে হোক, আশ্রয় হোক, সিলেটে বসবাসরত তারা সবাই আমরা এক কথার মধ্যে এই রাস্তাঘাটের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, এটা একটা অর্থনৈতিক জোন হিসাবে আমাদের। আর যদি সরকার চিটাগাংয়ে হইলে আমরা বেদান না, আমরা অত্যন্ত খুশি, বাণিজ্য কেন্দ্র আরো সুন্দর হোক, আরো মহাসড়ক হোক। কিন্তু উপদেষ্টা নিজে যান, বরাদ্দ ওনাদের সবকিছুতে থাকে, বৈষম্যটা ওই জায়গায়, ওইখানে 20 কোটি পাইলে সিলেট 5 কোটি কি পাবে না। এখন আমি আপনাদের মাধ্যমে দেশবাসী তথা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ঢাকায় বসবাসরত জালালাবাদ অ্যাসোসিয়েশন, খালি বৎসরে পিকনিক করলে হবে না, অনুরোধ করব আমাদের জন্য কথা বলুন। আপনারা ঢাকায় বসবাসরত অনেক বড় বড় কর্মকর্তারা আছেন, আপনাদের একটা আওয়াজে একদিন জালালাবাদ অ্যাসোসিয়েশন যদি ঢাকায় মানববন্ধনে বসেন, আপনারা অনেক রিটায়ার্ড সচিব থেকে আরম্ভ করে আপনাদের যে হাই প্রোফাইল আছে, তাহলে মানুষ বুঝতে পারবে যে সিলেটের ডিমান্ডটা কি। আপনারা যদি বিশ্বাস না হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ একটা পিকনিকের জন্য একটা আসেন ঢাকা থেকে সিলেট বাই রোডে, দয়া করে সিলেটের সন্তান হইলে, বৃহত্তর সিলেটের সন্তান হলে আপনারা প্রতিবাদ করুন ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি এটা আহ্বান করব নগরবাসীর পক্ষ থেকে। বিদেশে আমাদের গেলেই, আমেরিকা, আমাদের লন্ডনে, আমাদের সব জায়গায় সব কিছুতে আপনারা সহযোগিতা করেন প্রবাসীরা, এবং সব এগিয়ে আসেন। এই যে দুরবস্থার কথা, আপনারা তো বিভিন্ন সদর কমিটি, আপনারাও সেটা যদি এখন আমাদের যেহেতু সবাই সরকারের টনক লড়বে, আমি আহ্বান করব প্রবাসে যত ধরনের বৃহত্তর সিলেটের যত অর্গানাইজেশন আছে, আপনারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।
এটা আপনার আমার সকলের, এটা এই ডিমান্ড। তখন আমাদের এটার প্রতি যদি এগিয়ে না আসেন, কিসের আপনাদের সামাজিক সংগঠন দায়বদ্ধতা? আমি হুজুরদেরকেও বলবো, আপনারা মসজিদে খুতবায় খালি ওয়াজ করলে হবে না, এটা একটা শ্রদ্ধায় জারিয়া। আপনারা আপনাদের জুম্মার নামাজে খুতবার আগে আপনারা ওইটা প্রচার করেন। শুধু মুসলমান না, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্মের আপনারাও এই দেশের সন্তান হিসাবে আপনারাও সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ। আমি আশা করেছিলাম আমাদের স্কুল কলেজের ছাত্ররা, তাদের প্রতি আহ্বান করব, তোমরা যেভাবে 14 জুলাই আগস্টে যেভাবে বিপ্লবীকে ফ্যাসিজমকে পরাজিত করেছ, এই বিভাগের সন্তান হিসাবে তোমরা যে যেখানে পারো এরা এটার প্রতিবাদ করো। এবং আজকে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকটা সেক্টর থেকে এটার প্রতিবাদ করা হোক। এটা আমাদের সকলের মৌলিক অধিকার। আমরা এটার জন্য আমি সবার প্রতি আহ্বান করব। একই সাথে আহ্বান করব, আগামী 12 তারিখ সকাল 11টা কোর্ট পয়েন্টে প্রত্যেকের ব্যানার সম্মিলিতভাবে আদালত মোড়ে হাজির হবেন। 1 ঘন্টার প্রতিবাদ, এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদে আমাদের পরিবহন সেক্টর, আমাদের ব্যবসায়ী সেক্টর, আমাদের চেম্বার অফ কমার্স সবে সম্মিলিতভাবে তারা আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে 11টা বাজার সাথে সাথে তারা যে অবস্থায় থাকবেন 12টা পর্যন্ত সকল দোকানপাট এবং গাড়ি পরিবহন সব 1 ঘন্টার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 1 ঘন্টার জন্য তারা প্রতীকী এই সমর্থনে তারা বন্ধ রাখবেন। আমি বিমান কর্তৃপক্ষকে বলবো, অনতি বিলম্বে 1 সপ্তাহ সময় দেওয়া গেল, টোটাল 15 দিন। এই 15 দিনের মধ্যে বিমানের ভাড়া নির্ধারণ করেন। রেল কর্তৃপক্ষ রেলের টিকিট সহ রেল লাইনের কম্পার্টমেন্টগুলা বাড়ায় দেন, নতুন রেল যেটা দেওয়া হয়েছিল সেটা চালু করার ব্যবস্থা করেন। সড়ক ও জনপথ বিভাগ তাদের যে আমাদের মূল যে রাস্তা ছিল অরিজিন, এই রাস্তাটাকে আপাতত যুগোপযোগী করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেন। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে এই আন্দোলনে, এটা আন্দোলন না, এটা আমাদের মৌলিক অধিকার। এই আন্দোলন এই অর্থে যে সরকারের যারা আছেন নিরপেক্ষ, আমি সরকার প্রধানকে বলবো, আপনি মেহরবানি করে পূর্ণভূমি সিলেটের মাজার জিয়ারতে অন্তত আসেন। এটা কিন্তু এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেওয়ার পরে সিলেটে আসেন নাই, এটা মনে হয় বাংলাদেশে এটা নজির, এটা প্রথম। আমরা আশা করব পূর্ণভূমি সিলেটে প্রধান উপদেষ্টা সহ তার সংশ্লিষ্ট উপদেষ্টারা অন্ততপক্ষে আল্লাহর অলির দরবারে এসে আমাদেরকে না, উনি দেশবাসীকে ধন্য করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ভালো রেল যোগাযোগ নাই, বিমানে 10-12 হাজার টাকা সিলেট থেকে ঢাকা দেখতে, এই যে বারবার অবহেলিত হচ্ছে। সিলেটকে বলা হয় পর্যটন নগরী, সিলেটকে বলা হয় রেমিটেন্সের নগরী। এই সিলেটকে কেন বারবার অবহেলা করা হচ্ছে? এখানে আসলে আপনারা যারা রাজনীতিবিদরা আছেন, এই অবহেলার কারণ কি দেখেন? আমি যেটা এক কথা মানে আমাদের ঐক্যটা হইল সবচেয়ে বড়। আমাদের মধ্যে যদি ঐক্যবদ্ধভাবে আমরা সচেতন থেকে তাই সবাই মিলে প্রতিবাদ করতাম বা সবাই সচেতন থাকতাম, তাহলে হয়তো এত ডিলে হইতো না। আর একটা মূল কারণ, আমাদের সিভিল সার্ভিসে আমাদের লোকজন নাই, আমাদের উপদেষ্টা মণ্ডলী তো আমাদের সেই ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। কাজে এটা একটা, ওই সময়ে তো সারা দেশব্যাপী যেটা হয়েছে এটা তো আপনারাই সাক্ষী, 70 বছরে দৃশ্যমান কোনো কিছু আপনারা কেউ দেখাইতে পারবে না যে সিলেট অঞ্চলের উন্নয়ন হয়েছে বলে। তারা এক কথা বলে সিলেটের সব লোক ধনী, আরে লন্ডন হয়েছে, সব লন্ডনই।
হোয়াট ডু মিন বাই লন্ডনিয়া? সবাই সিলেটে ধরি। আপনি গ্রামের অঞ্চলে যান, আমার জকিগঞ্জ যান, খানাইঘাট যান, বালাগঞ্জ যান, উসমানীনগরের ভিতরে যান, হ্যাঁ ওই যে সুনামগঞ্জে যান, গোয়াইনঘাটে যান, হবিগঞ্জে যান, মৌলভীবাজারে গ্রাম অঞ্চলে যান। আরে ভাই শহরে কতজন বাস করে দেখেন, সারা দেশব্যাপী অনেক। এটা হচ্ছে আমাদের নির্লিপ্ততা, আমাদের দুর্বলতা। এবার আমরা এই যেটা হয়েছে, এটা যদি আনঅ্যানিমাস ইউনাইটেড থাকা হয়, অবশ্যই সরকার এটা মানতে বাধ্য হবে। আবার আমার মনে হয় বিবেকবান আমার বিশ্বাস তারা এটা দেখবেন। টিকাদান কর্মসূচি এটা চলমান প্রক্রিয়া, এটা কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। আমরা তো এই সময়ের মধ্যে কোনো কিছু বলি না যে টিকা দেখা বন্ধ করো। টিকা যাতে আমরা অবস্থান করলে কি হইলো, খালি এই তো নতুন ইস্যু নাক বাইর করে আমাদের কিভাবে সহযোগিতা করা যায় টিকাদানের। আমরা আমাদের দ্বারা যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমরা এটা ব্যবস্থা নেব। আমরা তো কোনো অসুবিধা করতেছি না, টিকার প্রক্রিয়া যাবে। এইটা আমার মনে হয়। হ্যাঁ, তো যায় না তো স্কুলে, এটা তারা তো স্কুলের ভিতরে দিত, আমরা 1 ঘন্টার জন্য। আপনি তো যোগাযোগ ব্যবস্থার দাবিদার, শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে যে সিলেট কি পরিমাণ পিছিয়ে আছে সেই দিকটা তো আপনি আড়ালে রাখেন। আড়ালে রাখছি না। এর আগে আপনাকেও ইন্টারভিউ দিয়েছিলাম, আপনারা অনেকে দিয়েছি যে সিলেট বিভাগে 500 প্রাইমারি সেকশনে 526টা শিক্ষকের পদ শূন্য রেখে আবার আমাদের বলেন আমাদের শিক্ষার মান এত নিম্নে, যেখানে সরকার 526টা পোস্ট ফিল আপ করতে পারতেছে না প্রাইমারি সেকশনে। প্রাইমারি সেকশনে যদি এই অবস্থা হয়, আমি সেকেন্ডারি সেকশনে হায়ার এডুকেশনের কি অবস্থা আপনারা ভেবে নেন। অধিকাংশ শিক্ষক যাদের পোস্টিং দেওয়া হয় ময়মনসিংহ থেকে, এবং তারা যখন আসেন আসার পরে তারা কিন্তু আবার ময়মনসিংহ চলে যায়। সেক্ষেত্রে আসলে এটাকে কিভাবে করলে সেটা এই শিক্ষার মানটা ডেভেলপ হবে? আমি ময়মনসিংহ থেকে আসুক, না হইলে জগন্নাথপুর থেকে আসুক, না হইলে বরিশাল থেকে আসুক, যারা এইটার সঙ্গে যারা এই নিয়োগ দেন, নিয়োগের সময় তারা একটা কথা ছিল যে লোকাল কোটা বেসিস তাকে এখানে স্থায়ীভাবে বসবাস। প্রাইমারি স্কুলের ব্যাপারে আমি যতটুকু জানি যে স্থানীয় ভিত্তিকে এই চেঞ্জিং না হওয়ার জন্য চাকরি ক্ষেত্রে তারা দরখাস্ত পূর্ব শর্ত দেওয়া হয় যে আমি এখানে চাকরি পাইলে এখান থেকে বদলির জন্য আবেদন করবো না, এটা গ্রান্ট হইবে না, তোমার কোনো বদলি হবে না। তো কিভাবে, এটা তো আপনি শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি সাহেবকে এই প্রশ্ন করা উচিত ছিল। শিক্ষা ওনাকে জিজ্ঞেস করা যে কিভাবে এরা একটা অঞ্চলের লোক এখানে আসে, আবার এখানে চাকরি নিয়ে আবার অন্য ট্রান্সফার হয়। আইন যদি বিধিবিধান যদি এক একজনের জন্য এক একটা হতে তো পারে না। আপনি জানেন একটা প্রাইমারি স্কুলের টিচার ট্রান্সফারের জন্য তারা বলবেন এটা বিধি বহির্ভূত, এটা হবে না। আপনি যেটা বললেন এটা তো সাংঘর্ষিক। ডেফিনেটলি 12 তারিখে আমরা একটা আলটিমেটাম দেবই, যে একটা বার বেঁধে দেবো, এতদিনের ভিতরে যদি ওনারা এটা না করেন পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা দেব। আমরা তো হরতালে ডাক দিই নাই। এরা যারা আমাদের এই ঐক্যকে, সিলেটের এই যে লেজিসলেটিভ ডিমান্ড, এই ডিমান্ডকে অন্য খাতে প্রবাহিত করার জন্য, বিভ্রান্তি করার জন্য আমরা কোনো হরতাল মতো, আমরা বলছি কালেক্টরে ভবনে কোর্ট পয়েন্টের সামনে 11টা থেকে 12টায় 1 ঘন্টা প্রতীকী অবস্থা
ব্যবস্থা নিয়ে আমরা সরকারকে আমাদের অবস্থানের ব্যাপারে জানাবো। আর ওই সময় পরিবহন সেক্টরের তারা এবং ব্যবসায়ী মহল তারা বলছেন আমরা একাত্মতা ঘোষণা করে ওই 1 ঘন্টার জন্য আমরা বন্ধ রাখবো, এটা তাদের ব্যাপার, আমরা তো কোনো কর্মসূচি দিব না। প্রবাসী হলের ব্যাপারে যে মনে করো প্রবাসী হলে তো দেশ রেমিটেন্স যেটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেটা ইয়ে করে এবং সিলেটের সবচেয়ে বেশি রেমিটেন্স দেয়, সেক্ষেত্রে মনে করো কাজে সিলেটের উন্নয়ন যেহেতু বাধাগ্রস্ত, প্রবাসী হলের যেটা আহ্বান জানাই আমি কইছিলাম তো সরকারে যদি কয়েন যে সিলেটের ক্ষেত্রে টান টান টেকা নাই, তাহলে সরকারের ঘোষণা দিল আমরা ভিক্ষা চাইমু, আমরা প্রবাসী